আমিষ নিরামিষ অনেক রকম রেসিপি তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর কয়েকদিন ধরেই আমি আপনাদের সঙ্গে আমিষ নিরামিষ কিছু রেসিপিতে, এমনকি ভোগের রেসিপিতেও একটি ভাজা মশলা ব্যবহার করছি। সেই ভাজা মশলাটা একদম যে কোনো আমিষ এবং নিরামিষ রান্নাতেই কিন্তু ম্যাজিকের মতন কাজ করে। 1 চামচ যদি রান্নার শেষে ব্যবহার করা হয়, বা মশলা কষানোর সময়তেও 1 চামচ যদি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায়। এটাকে সত্যিই একটা ম্যাজিক মশলা বলা যায়। আমি তো অন্তত বলি এটাকে ম্যাজিক মশলা। এই যেমন খিচুড়ি, তার সাথে লাবড়া, এই দুটোতেই যদি ওই ম্যাজিক মশলা বা ভাজা মশলাটা ব্যবহার করা হয় তাহলে অত্যন্ত সুস্বাদু হয়। চিকেন কষা, এমনকি ডিমের দো পেঁয়াজা, আবার নর্মাল আলু মটরশুঁটি দিয়ে পনিরের ডালনা, সেটাতেও যদি এই ভাজা মশলাটা ব্যবহার করা হয় না, তাহলে সত্যি কথা বলতে আর কোনো এক্সট্রা গরম মশলার ব্যবহার করবার প্রয়োজনই পড়ে না। এই ভাজা মশলাটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে রাখবেন, যে কোনো রান্নাতে ব্যবহার করবেন। আমি অন্তত ব্যবহার করি। বাঁধাকপির তরকারিতেও এই ভাজা মশলাটা ব্যবহার করলে খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আবার মাটন কষা বা পাতলা মাছের ঝোলে ব্যবহার করলেও কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। এবার আপনারা বলতে পারেন যে একই মশলা যদি সব রান্নাতে ব্যবহার করা হয়, তাহলে সব রান্না দিয়েই তো একই রকম গন্ধ বেরোবে। একদম নয়। কারণ চিকেনের একরকম স্বাদ, মাটনের একরকম স্বাদ, খিচুড়ির একরকম স্বাদ, আবার লাবড়ার আর একরকম স্বাদ, আবার বাঁধাকপিরও কিন্তু আর একরকম স্বাদ। হ্যাঁ, মশলাটা অবশ্যই এক। সে মশলা এক হোক না কেন, আমরা তো মাটন রান্নাতেও জিরে ব্যবহার করি, মাছের ঝোলেও জিরে ব্যবহার করি, আবার খিচুড়ি রান্না করতে গেলেও জিরে গুঁড়ো ব্যবহার করি। এমনকি বাঁধাকপির তরকারি রান্না করতে গেলে বা ফুলকপির তরকারি রান্না করতে গেলেও কিন্তু তার মধ্যে জিরে গুঁড়ো ব্যবহার করি। রান্নার স্বাদ কি এক হয়? এক তো হয় না, আলাদা হয়। তো এই ভাজা মশলারও কিন্তু তেমনই ম্যাজিক। আপনারা কষানোর সময় 1 চা চামচ ব্যবহার করবেন, আর রান্নাটা হয়ে গেলে রান্নার শেষে 1 চা চামচ বা 2 চা চামচ ব্যবহার করবেন। দেখবেন অত্যন্ত সুস্বাদু হবে প্রত্যেকটি রান্না। এই ভাজা মশলা বানাবার জন্য আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 3 টেবিল চামচ পরিমাণে নিয়েছি গোটা জিরে, তার সাথে 10টা ছোট এলাচ, 6-7টা তেজপাতা, আর 5-6টা শুকনো লঙ্কা। লবঙ্গ আমি দুটো লম্বা লম্বা কাঠি নিয়েছি, মানে ওই 1 ইঞ্চি করে দুটো স্টিক নিয়েছি। আর কিছু কিন্তু ব্যবহার করতে হবে না। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 3 থেকে 4 মিনিট ড্রাই রোস্ট করে নেব। 3-4 মিনিট ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপরে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু মিক্সির মধ্যে দিয়ে, মানে মিক্সির বাটিতে দিয়ে একদম মসৃণ করে গুঁড়ো করে নিতে পারেন, বা একটু যদি দানা দানা থাকে তাতেও কোনো সমস্যা নেই, যেমনটা আপনাদের সুবিধা। কিন্তু এই ভাজা মশলাটা আপনারা যে কোনো রান্নাতে ব্যবহার করুন, দেখবেন প্রত্যেকটা রান্নার স্বাদ কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। আবারও বলছি, প্রত্যেকটা রান্নার স্বাদ কিন্তু একরকম একেবারেই হবে না। যেমন আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ব্যবহার করি বিভিন্ন রান্নাতে, প্রত্যেকটা রান্নার স্বাদ কিন্তু হয় আলাদা। ঠিক এই মশলারও তেমনই ম্যাজিক। আপনারা ব্যবহার করুন, বানান, এবং খেয়ে আমাকে জানাবেন যে এই ভাজা মশলা ব্যবহার করে তারপর সেটা রান্না করে আপনাদের কেমন লেগেছে। দেখুন, আমার কিন্তু এই গোটা মশলাগুলো ভাজা হয়ে গেল এবং ঠান্ডাও হয়ে গেছে। এবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একদম মসৃণ করে গুঁড়ো করে নেব। তারপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে রেখে দেব। যখন যে রান্নায় আমার দিতে ইচ্ছে করবে সেই রান্নাতে আমি ব্যবহার করব। আশা করি আপনাদের এই ভাজা মশলা বা ম্যাজিক মশলার রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে আপনারা
এই রকমভাবে ম্যাজিক মশলা বাড়িতে বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের প্রত্যেকের হাতের রান্নার স্বাদ একদম জাদুর মতন বদলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স সহ নিত্য নতুন রেসিপি আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।